প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে তোমাদের গণিত বইয়ের সূত্র খুঁজি অনুশীলনীর 9 ও 12 নম্বর এই অঙ্ক দুটি নিয়ে আলোচনা করব। প্রথমে 9 নম্বর অঙ্কটিতে দেখো, এখানে বলা আছে ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে তালিকা নিম্নরূপে দেওয়া আছে। যেটা প্রথম অংশটাতে শিক্ষার্থী দেওয়া আছে, পরবর্তীতে উচ্চতা দেওয়া আছে তাদের, এবং উচ্চতাটাকে আসলে সেন্টিমিটার এখানে প্রকাশ করেছে। তো আমরা যদি দেখি তাহলে প্রথম শিক্ষার্থীর উচ্চতা এখানে 115 সেন্টিমিটার দেওয়া আছে, দ্বিতীয় শিক্ষার্থীর উচ্চতা 114 সেন্টিমিটার, তৃতীয় দেওয়া আছে 122। এভাবে সবারই আসলে দেওয়া আছে, তবে ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী আছে তার মানে উচ্চতাটা আসলে এখানে এক্স এর মাধ্যমে অর্থাৎ চলকের মাধ্যমে প্রকাশ করেছে, আর বাকিগুলোর নির্দিষ্ট আসলে উচ্চতা দেওয়া আছে। তো এখান থেকে আসলে আমাদের ক ও খ এই দুইটি প্রশ্নের আসলে সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নটা আমাদের কাছে এখানে জানতে চেয়েছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা 120 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এদের গড় আসলে উচ্চতা দেওয়া বের করেছে যেটা 120 সেন্টিমিটার, এবং এই গড় থেকে আমাদের আসলে এখান থেকে এক্স যে আছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, এটার আসলে উচ্চতা বের করতে হবে। তাই একটু লক্ষ্য করো, আমরা কিন্তু গড় জানলে আসলে মোট আসলে উচ্চতা বের করতে পারি, কেননা আমরা শিখেছি যে মোট সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে গড়, দেখো, গুণন গড় গুণন যদি আমরা আসলে যতজন শিক্ষার্থী আছে তত যদি আমরা দেই, যেহেতু 10 জন শিক্ষার্থী, যদি 10 দেই তাহলে আসলে মোট উচ্চতা সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে মোট উচ্চতা থেকে যদি আমরা বাকি যে 9 জন আছে, অর্থাৎ এই ষষ্ঠ ব্যতীত বাকি যে 9 জন আছে তাদের উচ্চতা যদি আমরা বাদ দেই, বাদ দিলে কিন্তু আসলে আমরা এই ষষ্ঠ অর্থাৎ এক্স এর মান কিন্তু পেয়ে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমরা আসলে ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো চলো আমরা সমাধানে ফিরে যাই। দেখো, আমি এখানে প্রথমে দিয়েছি যে দেওয়া আছে 10 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 120 সেন্টিমিটার, এবং গড় উচ্চতা থেকে যেহেতু আসলে মোট উচ্চতা আমরা বের করতে পারি, তাই আমি লিখেছি মোট উচ্চতা গড় গুণন আসলে রাশিগুলোর সংখ্যা। রাশি বলতে এখানে যতজন শিক্ষার্থী আছে তাদেরকে রাশি বলা হচ্ছে। তাহলে 10 দ্বারা গুণ করলে 10 জন শিক্ষার্থী, দেখো মোট উচ্চতা আমরা পেয়েছি। এটা আসলে ক্লাস 5 এও আমরা আসলে শিখেছি। তারপর দেখো, একইভাবে ছক থেকে যদি, ছকে যেহেতু 10 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, আমি এখান থেকে যদি আসলে তাদের উচ্চতা মোট নির্ণয় করতে চাই, অর্থাৎ এই 115 যোগ 114 একইভাবে 122 এইভাবে সবার উচ্চতাগুলো যদি যোগ করতে চাই, তাও কিন্তু আসলে আমি মোট উচ্চতাটা পাবো। তো আমি এখান থেকে এভাবে আসলে বের করে নিয়েছি, অর্থাৎ দুই ভাবেই শিক্ষার্থীদের উচ্চতা মোট নির্ণয় করেছি। দেখো, আমি এখানে এভাবে লিখেছি যে ছক অনুযায়ী 10 জন শিক্ষার্থীর মোট উচ্চতা, আমি এখান থেকে যদি সবগুলো যোগ করি তাহলে পাচ্ছি 1080 যোগ এক্স। এক্স যেহেতু আসলে কারোর সঙ্গে যোগ করা যায় না, তাই আমি এক্স যোগ আকারে এখানে রেখে দিয়েছি। দেখো, এখানে উচ্চতা এটাও কিন্তু আসলে ওই 10 জন শিক্ষার্থীর মোট উচ্চতা, এবং এই 1200 সেন্টিমিটার যেটা আছে এটাও কিন্তু আসলে 10 জন শিক্ষার্থীর মোট উচ্চতা, মানে এটা গড়ের অনুযায়ী বের করেছি, আর এটা একবারে সমস্তগুলো যোগ করে আমি পেয়েছি। তা দেখো, 10 জন শিক্ষার্থীর উচ্চতা কিন্তু ঘুরে ফিরে এই একই কথা বলছে। তাই 10 জন শিক্ষার্থীর উচ্চতা যেহেতু যেভাবে বের করি না কেন আসলে তাদের মান একই হবে, কখনো তারা আলাদা হবে না। তো যার কারণে এখান থেকে আমরা একটা সমীকরণ সাজাতে পারি, যেটা হচ্ছে 1080 যোগ এক্স, মানে অর্থাৎ এই উচ্চতা সমান এই উচ্চতা, কেননা এটাও ওই 10 জন শিক্ষার্থীর উচ্চতা, এটা ওই একই 10 জন শিক্ষার্থীর উচ্চতা, যার কারণে এটা সমান আমরা এটা লিখতে পারি। এরপর আমরা জানি যে যার মান নির্ণয় করতে হবে তাকে আসলে বাম পক্ষে রেখে বাকি যারা আছে তাদের প্রত্যেককে ডান পক্ষে চেঞ্জ করতে হবে। তো যার কারণে আমি আসলে এক্স কে বামে রেখেছি, এবং 1080 আছে এটাকে আমি ডান দিকে নিয়ে যাই। তাহলে 1080 সামনে যেহেতু যোগ আছে, সাইড পরিবর্তন করলে প্রক্রিয়া প্রতীকে যেগুলো সেগুলো পরিবর্তন হয়ে যায়। প্লাস আছে যার কারণে এদিকে সে মাইনাস হয়ে গেছে, এবং হচ্ছে আমরা যদি হচ্ছে 1200 থেকে যদি 1080 বাদ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 120। অতএব আমরা বলতে পারি এক্স এর মান 120 সেমি। এটা আমরা আসলে বলতে পারি এখান থেকে। এরপর দেখো, খ নম্বর প্রশ্নটাতে আসলে আমাদের কাছে কি জানতে চেয়েছে। খ নম্বর প্রশ্নটাতে এখানে বলা আছে যে শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তা দেখো, মধ্যক বলতে আসলে আমরা বুঝি মধ্যবর্তী মান। তা যদি আমাদের কখনো মধ্যক এবং প্রচুরক আসলে নির্ণয় করতে বলে, তাহলে আমাদের হিসাব সুবিধার্থে আমরা প্রথম যে শিক্ষার্থীর উচ্চতা আছে বা হচ্ছে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা একটা আছে মানের ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম অনুসারে আসলে সাজিয়ে নিব, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে সাজিয়ে নিব, নিলে আসলে আমাদের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে খুব সহজ হবে। তা চলো আমরা সমাধান করি এটিও। তো দেখো, এখানে আমি শিক্ষার্থীদের উচ্চতাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি আসলে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি যেন আসলে আমাদের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে খুব সুবিধা হয়। তো এখানে উপাত্ত সমূহ, অর্থাৎ এক একটা সংখ্যাকে উপাত্ত বলা হয়েছে। তাহলে উপাত্ত সমূহের সংখ্যা আসলে n = 10, অর্থাৎ এখানে 10 জনের যেহেতু 10টা সংখ্যা আছে যার কারণে n = 10 লিখেছি।
যা একটু জোড় সংখ্যা। দেখো উপাত্ত সমূহের সংখ্যা যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র একটা আলাদা আছে, এবং বিজোড় হলে সেক্ষেত্রে আসলে মধ্যক নির্ণয়ের সূত্র একটা আলাদা আছে। জোড় হওয়ায় আমি এখানে জোড়ের যে মধ্যক নির্ণয় সূত্র সেটি আসলে প্রয়োগ করব। উপাত্ত সমূহ জোড় হলে আমরা জানি মধ্যক সমান, আমি লিখতে পারি মধ্যক সমান, যেটা আসলে n ডিভাইডেড 2, অর্থাৎ আমরা আছে 10 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে তততম পদ পাবো। এটি আসলে সূত্র জোড় হলে। এর সঙ্গে যোগ দিতে হবে n বাই 2 প্লাস 1 এততম পদ। এটি আসলে সূত্র। এটাকে যদি আমরা আসলে ভাগ দেই, ভাগ দিতে হবে 2 দ্বারা। 2 দ্বারা দিলে এবার মান বসায় ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু মধ্যকটা চলে আসবে। তো দেখো পরবর্তী লাইনে আমরা n এর জায়গায় n এর মান বসাই দিই। n বলতে যেহেতু 10 পেয়েছি, তাহলে 10 ভাগ আসলে 2 এততম পদ যোগ, তাহলে এখানেও 10 বসাই দেই, 10 বাই 2 যোগ 1 এততম পদ, এবং নিচে আসলে 2 ভাগ আকারে আছে। তারপর দেখো যদি আমরা আসলে এখানে 2 কে 10 দ্বারা, 10 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমরা 5 পাচ্ছি, 5তম পদ, এবং এটার সঙ্গে যোগ দেব। দেখো 2 কে যদি 10 দ্বারা ভাগ দেই, একবারে আমরা ক্যালকুলেশনটা করে নেই, তাহলে 5 পাচ্ছি, 5 এর সঙ্গে যদি 1 যোগ দেই আসলে কত পাচ্ছি, তাহলে 6, 6তম পদ, 6তম পদ। এরপর নিচে 2 ছিল, 2 আমি বসাই দিলাম। এরপর দেখো যে তম পথ বলতে এক একটা সংখ্যাকে একতম পথ বলা হয়। তার মানে অর্থাৎ এই 5তম পদের জায়গায় 5তম পদের মান বসাই দেব, এবং 6তম পদের জায়গায় 6তম পদের আসলে মান বসাই দেব, দিয়ে আমরা আসলে ক্যালকুলেশনটা করব। তো দেখো আমরা এটা আসলে গণনা ঠিক ডান দিক থেকেও করতে পারি অথবা বাম দিক থেকেও করতে পারি। তুমি তোমার ইচ্ছা মতো আসলে এটা গণনা করতে পারো। তো আমি আসলে বাম দিক থেকে যাচ্ছি। দেখো আমার দরকার কিন্তু 5তম পদ এবং 6তম পদ। তাহলে আমি যদি গণনা করি তাহলে দেখো 1 2 3 4 5, 5তম পদ হচ্ছে এই যে 117 পাচ্ছি আমরা, এবং 6তম পদ যদি আমি খুঁজি তাহলে দেখো 120 পাচ্ছি। এটা আসলে 6তম পদ। তাহলে আমি 5তম পদ অর্থাৎ 117 লিখবো এবং 6তম পদ 120 লিখবো। লিখে আসলে আমি সমাধান করব। তাহলে 117 আমি পাচ্ছি যোগ 120 পাচ্ছি। এরপর 117 এবং 120 যদি আমি যোগ করি তাহলে 237 পাচ্ছি, আর নিচে 2 থাকলো। এবার হচ্ছে 237 কে যদি আমরা আসলে 2 দ্বারা ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি, এখানে আসলে এটা দেওয়ার দরকার নেই, একবার আমরা ভাগটা লিখে দেব। তাহলে পাচ্ছি আমরা 118.5। এটাই আসলে মধ্য। আশা করি তোমরা মধ্যকটি আসলে কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো। শুধুমাত্র এই সূত্রটা মনে রাখো, এবং হচ্ছে সূত্রের জায়গায় n এর জায়গায় n এর মানটা আসলে বসায় দাও। বসায় দিয়ে তোমরা কিন্তু আসলে মধ্যক নির্ণয় করতে পারবে। দেখো এখানে আমরা এবার প্রচুরক নির্ণয় করব, তাহলে লিখতে পারি যে এখানে প্রচুরকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 116 আছে 2 বার, যার কারণে লিখলাম 116 আছে দেখো 2 বার, এটা আমি লিখলাম। এরপর হচ্ছে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো আছে কি একবার করে। তাহলে বাকি সংখ্যাগুলো আছে একবার, একবার করে যেহেতু আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। তাহলে অতএব আছে, আমরা বলতে পারি নির্ণেয় প্রচুরক, মানে অর্থাৎ যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে সেটা আসলে প্রচুরক। তাহলে লিখতে পারি নির্ণেয় প্রচুরক 116। এটা আসলে যেকোনো আসলে সংখ্যার ক্ষেত্রে এরকমটাই নিয়ম। যদি কখনো প্রচুরক নির্ণয় করতে বলে তাহলে তুমি সর্বোচ্চ আগে খেয়াল করবা যে আসলে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসলে দেওয়া আছে সেটাই আসলে নির্ণয় প্রচুরক। তাহলে অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও তোমরা হচ্ছে চাইলে এইভাবে আসলে প্রচুরক নির্ণয় করতে পারবে। অর্থাৎ তোমাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে। তাহলে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে আসলে সেটি নির্ণয় প্রচুরক হয়। এরপর আমরা পরবর্তী অঙ্কে ফিরে যাব, অর্থাৎ 12 নম্বর অঙ্কটিতে। দেখো 12 নম্বর অঙ্কটাতে চলে যাব। দেখো এখানে 12 নম্বর অঙ্কটিতে বলা আছে যে নিচের ছবিতে সবচেয়ে নিচের স্তরে কতটি কমলা আছে এটা আমাদের আসলে বের করতে হবে। খুব সহজ একটি অঙ্ক। অর্থাৎ আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, দেখো এই যে নিচের স্তর বলতে ঠিক এই যে স্তরটার কথা বলেছে। তাহলে এই স্তরের দিকে দেখো যে আমার কাছে মনে হচ্ছে যে এইদিকে দেখো 1 2 3 4টা কমলা আছে। এবার যদি আমি প্রস্থ বরাবর দেখি, অর্থাৎ 1 1 2 3 4, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দেখো 4টা দেওয়া আছে, প্রস্থ বরাবর আসলে 4টা কমলা দেওয়া আছে। অর্থাৎ এই স্তরটাতে আসলে কতটি কমলা আছে সেটা আমরা বের করব। দেখো আমি যদি একটু মানে এমনি গুনে গুনে আসলে হিসাব করতে চাই তাহলে দেখো এই সিরিয়ালে আসলে 4টা আছে। তাহলে এই সিরিয়ালের সোজা যদি আমি গণনা করি তাহলে তাও 4টা দেখতে পাচ্ছি। এই সিরিয়ালের সোজা যদি আমি গণনা করি তাও 4টা পাবো।
একইভাবে এই সিরিয়ালে আমি যদি গণনা করি তাও কিন্তু আসলে 4টা পাবো। তাহলে দেখো 4 4 8, 8 আসলে 4 12, 12 আর 4 16। আমরা এমনিতে গণনাতে আসলে 16টি বের করতে পারতেছি। কিন্তু এটা আমরা একটা সূত্রের মাধ্যমে আসলে করতে পারি। অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ বরাবরের যে কমলার সংখ্যা যদি আমরা গুণ দেই তাহলে মোট যে কমলার সংখ্যা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী আসলে কাজটা করব। তো চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে দেখো আমি এখানে লিখেছি চিত্রে নিচের স্তরে 4টি করে বর্গাকার কমলা সাজানো আছে। অতএব আমরা বলতে পারি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কমলার সংখ্যা গুণ দিলে আমরা মোট কমলার সংখ্যাটা পেয়ে যাচ্ছি যেহেতু। এইজন্য আমি লিখেছি সবচেয়ে নিচের স্তরে কমলা আছে। দৈর্ঘ্য বরাবর কমলার সংখ্যা এবং প্রস্থ বরাবর কমলার সংখ্যা। তাহলে 4 4 গুণ করলে আসলে 16। অতএব আমরা বলতে পারি 16টি কমলা আছে। এটি আসলে ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপর হচ্ছে খ নাম্বার প্রশ্নটিতে আমরা ফিরে যাব। দেখো খ নম্বরটিতে আমাদের কাছে জানতে চেয়েছে ছবিতে মোট কতটি কমলা আছে, অর্থাৎ সব কমলার যোগফল আসলে নির্ণয় করতে হবে। তো আমরা স্তরের দিকে যদি খেয়াল রাখি তাহলে এখানে দেখো স্তর কিন্তু আমরা 4টা পাচ্ছি, মানে অর্থাৎ দেখো এই যে এটা একটা, আমি আলাদা কালার নিয়ে তোমাদের আসলে দেখাচ্ছি। দেখো যে এখানে এই যে একটা স্তর, একইভাবে এটা একটা স্তর, এটা একটা স্তর এবং সর্বোচ্চ উপরে একটা স্তর যেখানে একটি কমলা দেওয়া আছে। এই সম্পূর্ণ 4টি স্তরে মোট কতটি কমলা আছে সেটা আমরা বের করব। তো আমরা যদি ওই একই ক নম্বরের সূত্র অনুযায়ী আসলে মোট কমলার সংখ্যা বের করতে চাই তাহলে দেখো আমরা হিসাবটা খুব সহজে বের করতে পারবো। তো দেখো যে আমরা নিচের স্তরে যেহেতু 4টা কমলা পেয়েছি, এবার তার দ্বিতীয় স্তর অর্থাৎ এই স্তরের কথা যদি চিন্তা করি, দেখো দৈর্ঘ্য বরাবর কিন্তু 3টা কমলা আছে এবং প্রস্থ বরাবর 3টা কমলা আছে। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের কমলা যদি গুণ দাও তাহলে তুমি কিন্তু 9টা পাচ্ছ, অর্থাৎ 3 গুণন 3 সমান হচ্ছে 9টি পেয়ে যাচ্ছ। একইভাবে তৃতীয় স্তরে যদি দেখো যে এখানে এই বরাবর 2টা আছে এবং প্রস্থ বরাবর দেখো 2টা আছে। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কমলা গুণ দাও, 2 2 গুণে 4, অর্থাৎ পরবর্তী স্তরে তুমি 4টা কমলা পাচ্ছ এবং উপরের স্তরে তুমি কিন্তু একটা কমলা আসলে এখানে দেখতেই পাচ্ছ, তাই এখানে আসলে সূত্র প্রয়োগের কিছু নেই। এইভাবে আসলে সমস্ত কমলাগুলো আমরা এবারে যোগ করে নেব, যোগ করলে আমাদের মোট কমলার সংখ্যা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো চলো আমরা সমাধান করি। তো দেখো আমি লিখেছি নিচের দিক থেকে প্রথম স্তরে কমলা আছে 4 গুণন 4, অর্থাৎ 16টি, যেটা আমরা ক নম্বরে পেয়েছি। এবার অতএব লিখতে পারি দ্বিতীয় স্তরে কমলা আছে দেখো 3 গুণন 3, মানে একইভাবে বের করেছি 9টি, এবং তৃতীয় স্তরে কমলা দেখো তৃতীয় স্তরে কমলা 2 গুণন 2, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 2টা, প্রস্থ বরাবর 2টি, মোট আসলে 4টি কমলা পেয়েছি। চতুর্থ স্তরে দেখো কমলার সংখ্যা পেয়েছি, যেহেতু একটি সর্বোচ্চ উপরে আছে এখানে আসলে গুণ করারও কিছু নেই, তো যার কারণে আমি এখানে আসলে একটি লিখেছি। এরপর মোট কমলা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রথম স্তরের কমলা 16টি, দ্বিতীয় স্তরের কমলা 9টি, তৃতীয় স্তরের কমলা 4টি এবং সর্বশেষ চতুর্থ স্তরের কমলা আসলে একটি। সবগুলো মিলে আসলে আমরা এখানে 30টা কমলা অর্থাৎ মোট কমলা পেয়ে যাচ্ছি। অতএব আমরা বলতে পারি ছবিতে মোট কমলা আছে 30টি। এটি আসলে খ নম্বর প্রশ্নের সমাধান ছিল। এবার আমরা গ নম্বর প্রশ্নে ফিরে যাব। গ নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে তুমি কি আরো কোনো ফল বা সবজি এভাবে দোকানে সাজানো দেখেছো, অর্থাৎ আমরা যদি ফলের দোকানগুলোতে দেখি তাহলে সাধারণত ফলগুলো কিন্তু এভাবেই আসলে সাজানো থাকে। এবং সেই সাথে তোমরা যদি সবজির দোকানগুলোতে খেয়াল করো দেখো যে সবজির দোকানে কিন্তু আলু, টমেটো, গাজর এগুলো আসলে এভাবেই আসলে সাজায় তারা, এভাবে সাজানো থাকে। এরকম যদি তুমি আরো কিছু উদাহরণ খুঁজে পাও তাহলে সেগুলো খুঁজে বের করো এবং ছবি আঁকো, অর্থাৎ এটা আসলে ছবি আঁকার একটা অঙ্ক, অর্থাৎ ছবি এঁকে আসলে আমাদের দেখাইতে হবে। দেখো গ নাম্বারটাতে আমি সমস্ত ছবিগুলো আসলে অঙ্কন করিনি, তোমরা আসলে ধীরে ধীরে সমস্ত ছবিগুলো অঙ্কন করবে। আমি এখানে একটি গুগল থেকে আসলে ছবি নিয়েছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য। আমি আপেল, পেয়ারা, তরমুজ, আলু, টমেটো, গাজর ও ডালিম এভাবে দোকানে সাজানো দেখেছি এবং আসলে আমি মোটামুটি ভাবে আসলে 2টা চিত্র বা 3টা চিত্র এখানে দেখতে পাচ্ছি, যেটার মধ্যে আসলে ডালিমের ছবিটা এবং আসলে কমলা, তারপর আসলে এটা 2টা, এটা কমলা দেখতে পাচ্ছি আমরা। এভাবে তোমরা অন্যান্য যে সবজিগুলো আছে এরকম ভাবে আসলে সাজায় ছবি অঙ্কন করে দেখাবা। এটি আসলে গ নম্বর প্রশ্নের সমাধান হবে। তো আশা করি তোমরা 2টি অঙ্কই খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।